নমস্কার, জবাব চাই বাংলার এই সপ্তাহান্তের এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ এসেছি। গোটা সপ্তাহ আমরা যে জিনিসগুলো করে থাকি আপনারা নিজেরাও দেখেছেন, মানে কাটাছেঁড়া করি এক একটা ইস্যু, সেই ইস্যুগুলোকে নিয়ে কাটাছেঁড়া করি, পোস্টমর্টম করি। কিন্তু ব্যক্তি, কোনো নির্দিষ্ট ব্যক্তি সে অনেকক্ষণ ধরে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছে, এটা সচরাচর আমি সুযোগ পাই না, কিন্তু আজ সেই সুযোগটা আমি পেয়েছি। তার কারণ এই মুহূর্তে আমাদের সামনে যে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে থেকে খুব গুরুত্বপূর্ণ যে ইস্যু তা হলো হিন্দুত্ব। বাংলা এবং হিন্দুত্বে এটা সাধারণত মনে করা হয় যে একে অপরের সাথে যায় না। ইংলিশে একটা শব্দ আছে অক্সিমোরন, এটা আমাদের মনে করানো হয়েছিল 30-35 বছর ধরে যে হিন্দুত্ব এবং বাঙালি একসাথে কোনোদিন যায়নি। বাঙালিরা কার্ল মার্কস নিয়ে কথা বলবে, বাঙালিরা নিকারাগুয়া নিয়ে কথা বলবে, বাঙালিরা দেরিদা নিয়ে কথা বলবে, নেরুদা নিয়ে কথা বলবে, ফেলুদা নিয়ে কথা বলবে, কিন্তু বাঙালিরা আরএসএস নিয়ে কথা বলবে, বাঙালিরা মহাপ্রয়াগ নিয়ে কথা বলবে। এই সমস্ত কিছু বোধহয় ভাঙা বা এই ন্যারেটিভটাকে ভাঙার একটা জায়গা এবার তৈরি করতে হবে, এবং এই জায়গাটা এক এক করে আমি লাগাতার জবাব চাই বাংলাতে এই চেষ্টাটা করে গেছি। এবং আজ যিনি আমার সাথে রয়েছেন তিনিও সম্ভবত এই লড়াইটাই লড়ছেন। জিষ্ণু বসু আজ রয়েছেন, গবেষক, আরএসএস এর পূর্বক্ষেত্রের সহ প্রচার প্রমুখ, এই মুহূর্তে রয়েছেন। জিষ্ণু, অনেক অনেক স্বাগত। একদম রিল্যাক্সড ভাবে আজ আমরা এই পডকাস্ট স্টাইলে এটা করছি। প্রথমত জিষ্ণুদা, অনেকেই আপনাকে টিভিতে দেখেছে, কিন্তু এই সুযোগটা আমি কোনোদিন পাইনি আপনাকে জিজ্ঞেস করার। মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি, মানে আপনি কোথাকার মানুষ, এবং তার পাশাপাশি আপনি? আমি বারুইপুরের মূল বাসিন্দা। বারুইপুর থেকেই উচ্চ মাধ্যমিক পর্যন্ত বারুইপুর হাই স্কুলে পড়াশোনা করেছি। আচ্ছা, মানে বারুইপুরেরই ছেলে আপনি? বারুইপুরের ছেলে, যাকে বলে বারাইপুর। তারপর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন। আপনি মোটামুটি যে সময়ে রাজনীতিটা শুরু করেছেন সেই সময় তো নিশ্চয়ই সুজন চক্রবর্তীরা সুজনদা আমাদের থেকে একটু বড়। সুজনদা পাস করে যাওয়ার পরেই আমি গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছি। আর আরএসএস এর সাথে মানে আপনি কি ছোটবেলা থেকেই সামান্য সম্পর্ক ছিল। যাদবপুরে আসার পরে আরএসএস এর সঙ্গে সম্পর্ক। যাদবপুরে আরএসএস, এটাই আমি বলছি, এই অক্সিমোরনটা অনেক সময় তৈরি করা হয়। যাদবপুরে আসার পরে যেমন বামপন্থী ভাবনা, তাদের সঙ্গে কথা বলার সময় তখন মনে হলো যে এর উত্তর কারোর কাছে আছে কি না, এবং কতগুলো জিনিস শোনার পরেই মনে হতো একটার সঙ্গে একটা মিলছে না। যে এত মানুষের মৃত্যু, ধরুন স্ট্যালিনের সময়ে, মাওয়ের সময়, এত মানুষের মৃত্যু কি কাঙ্ক্ষিত? এত মানুষকে মারছেন কিসের জন্য? এটা অনেক সময় বলা হয়, মানে হিটলার খারাপ কিন্তু স্ট্যালিন ভালো। অ্যাকচুয়ালি তো বোধহয় হিটলার এবং স্ট্যালিন একই সংখ্যক। হিটলার অতদিন সময় পাননি, স্ট্যালিন অনেক দিন সময় পেয়েছেন নরমেধ, মানে মানুষকে মারার জন্য। মানে বলতে গেলে হিটলারের থেকে স্ট্যালিন অনেক বেশি মানুষ মেরেছেন, সেটা তো এখন তো আর কিছু লুকোনো নেই। তাই এই যে নিষ্ঠুরতা বামপন্থার নামে, মার্কসিজমের নামে, তার কিছু উত্তর কারোর কাছে আছে কিনা সেগুলো খোঁজার জন্য মনে হতো। তখন আস্তে আস্তে দেখলাম যে ভারতবর্ষের বাংলাতেই এই হিন্দু জাতীয়তাবাদী ভাবনার শুরু। তাই ধীরে ধীরে সে ব্যাপারেও পড়াশোনার আগ্রহ তৈরি হলো। আচ্ছা, আমি দর্শকদের যেহেতু একটা কনটেক্সট দেওয়ার জন্য, কেন সত্যি আজকের এই জবাব চাই বাংলাটা কেন নির্দিষ্টভাবে কিছু জিনিস বোঝা প্রয়োজন, আমি দর্শকদের প্রথমেই বলবো যে আরএসএস একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় বুঝতে পারছেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বামেরা কটাক্ষ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু হবে না, কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময় সবচেয়ে বড় আসনে এই আরএসএস এর নেতারাই রেখেছিলেন নাকি। হরিয়ানা, মহারাষ্ট্র বা দিল্লির মতন এখানেও নাকি যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন এখানেও নাকি সাইকেল করে ইতিমধ্যে চলে এসেছেন, আপনার গ্রামে গ্রামে তারা ছড়িয়ে পড়েছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কতটা কঠিন হতে পারে, এবং যদি কঠিন হয় মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইটা লড়তে পারবেন? এই সমস্ত কিছু নিয়ে আজ জবাব চায় বাংলাতে আমরা কাটাছেঁড়া করব। অনেকগুলো তথ্য আপনাদেরকে দেবো, যে তথ্যগুলো এর আগে আপনারা দেখেননি, কিন্তু তার আগে এই প্রতিবেদন। সাতাশ বছর পর দিল্লি দখল করেছে বিজেপি। বিজেপির এই জয়ের নেপথ্যে কেউ বলছে মোদি ম্যাজিক, কেউ আবার আপের দুর্নীতির প্রসঙ্গ তুলছে। কিন্তু সবকিছুর মধ্যেই একটি নাম কিন্তু বারবার ঘুরে আসছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।
শুধু দিল্লি নয়, মহারাষ্ট্র ও হরিয়ানায় বিজেপির জয়ের পেছনে আরএসএস এর অবদান নিয়ে বারবার আলোচনা হচ্ছে। এবার আসা যাক বাংলা। 2019 লোকসভা ভোটে বিজেপির ফল ছিল অবিশ্বাস্য। এই ফলের পর অনেকেই ধরে নিয়েছিলেন 2021-এ বাংলায় ফের পালাবদল হচ্ছেই। কিন্তু না, 21-এর বিধানসভায় 3 সংখ্যা পেরোতে পারেনি পদ্মশিবির। বাংলায় তারপরের প্রতিটা ভোটেই, সে পুরসভা হোক বা পঞ্চায়েত অথবা কোনো উপনির্বাচন, সবেতেই মুখ থুবড়ে পড়েছে বিজেপি। একই অবস্থা 2024 লোকসভা ভোটে। বিধানসভা ভোটের আর 1 বছরও বাকি নেই। বঙ্গে বিজেপির ভবিষ্যৎ নিয়ে যখন খাতা পেন্সিল নিয়ে অঙ্ক কষা হচ্ছে, ঠিক তখনই শোনা গেল আরএসএস এর মেগা প্ল্যান। বাংলায় বিধানসভা ভোটের দায়িত্ব আরএসএস নিচ্ছে বলে সূত্রের খবর। আরএসএস কার্যকর্তারা প্রতিটি জেলায় পাড়ায় পাড়ায় সেই কাজও শুরু করে দিয়েছেন। 5% হিন্দু ভোট বাড়িয়ে দিন বিজেপিকে, আর 10% হিন্দু যারা ভোটের দিন বাড়িতে বেরোন না, তারা শুধু এসে ভোটটা দিন। কোথায় দিবেন আমরা জানি। আরএসএস এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলে। আরএসএস কি এটা বুঝতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে আরএসএসটা করতে হবে। তো আরএসএসটা করতে বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরএসএস এর শাখায় যেতে বলুন, তখন আরএসএসটা বুঝতে হবে। এত সহজ বিষয় নয়। ওনারা তো সেই রামকৃষ্ণদেবের কথামৃতের হাতি দর্শনের মতো আরএসএস দেখছে। সম্প্রতি সংঘ প্রধান মোহন ভাগবত তার দীর্ঘতম বঙ্গ সফরে এসেছিলেন। হিন্দু ঐক্যের বার্তাও দিয়েছেন তিনি। हम तो सब हिंदुओं को एक मानते हैं, लेकिन लोग उसमें जात पात देखते हैं, भाषा देखते हैं, सब देखते हैं। तो जितने प्रकार बाहर के लोग मानते हैं हिंदुओं के, उन सब प्रकारों में मेरे अपने मित्र होंगे, मेरे कुटुंब के मित्र कुटुंब भी उन सब लोगों में होंगे। आना जाना उठना बैठना जैसे मित्रों का और कुटुंबों का चलता है, वैसा हमारा चलेगा। ये हमको करना है। তৃণমূলের তোষণের রাজনীতির মোকাবিলা যে হিন্দু ঐক্যই করতে পারে, তা আজ দিনের আলোর মতো পরিষ্কার। দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা ফর্মুলাতে এবার বাংলাতেও তোষণ দুর্নীতির বিরুদ্ধে হিন্দুদের ঐক্যবদ্ধ করতে মাঠে নেমেছে সংঘ পরিবার। তাহলে কি এবার সংঘভাগ্যেই বঙ্গ লাভ হতে চলেছে বিজেপির? রিপাবলিক বাংলা। প্রতিবেদন থেকে যে 3টে পয়েন্ট মূলত আমরা পেলাম, সেই 3টে পয়েন্টের প্রথম পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো, আরএসএস এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়। মানে আমি আরএসএস কত সংখ্যা কি করছে আমি আপনাদের থেকে জানতে চাই না, কিন্তু আমি এটা জানতে চাই যে দিল্লি এবং মহারাষ্ট্রের মতন অনেকে আশায় বুক বাচ্ছেন এবং অনেকে ভয় পাচ্ছেন যে সত্যি আরএসএস যদি নেমে পড়ে, এবং আরএসএস সত্যিই কি বাংলা নিয়ে ভাবছে? বাংলা নিয়ে তো অবশ্যই ভাবছে। বাংলায় বাঙালি হিন্দুর অস্তিত্বটাই আজকে বিপন্ন। বাংলাদেশ যে অবস্থায় যাচ্ছে সেটা আফগানিস্তান হওয়ার দিকে যাচ্ছে। বাংলাদেশ যদি আফগানিস্তান হয়ে যায়, তাহলে আগামীকাল পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে। তারপরের দিন তার অবস্থাও আফগানিস্তানের মতো কিন্তু হবে। পাশাপাশি আমি তৃণমূল সমর্থকের হয়ে যদি যুক্তি সাজাই, এখানে কেন তৃণমূল সমর্থক নেই আজ? কারণ কি আপনার থেকে আমি বোঝার চেষ্টা করছি, তৃণমূল তো এটাও বলছে যে ভাই আমরা যেভাবে মুসলিম বা সংখ্যালঘুদের জন্য কাজ করছি, আমরা সেভাবে এত সুন্দর একটা দীঘায় জগন্নাথ মন্দির বানিয়ে দিচ্ছি, আমরা তারাপীঠ বানিয়েছি, আমরা হিন্দু মুসলিম সবাইকে নিয়ে। আর আরএসএস বা বিজেপি তারা শুধুমাত্র হিন্দুদের নিয়ে কাজ করে। দেখুন, মন্দির বা মসজিদটা বিষয় নয়, বিষয় হচ্ছে খাগড়াগড়, বিষয় হচ্ছে ধুলাগড়, বিষয় হচ্ছে যে প্রত্যেকটা বর্ডারের ভারত বাংলাদেশ বর্ডারের মধ্যে যদি স্লিপার সেল থাকে, তাহলে কেবলমাত্র বিএসএফ কি আটকাতে পারে? সেখানে যে ধরুন কদিন আগে বর্ধমানে যে ঘটনা ঘটলো, এগুলো তো প্যারালাল ভার্টিক্যাল, মানে অ্যাডমিনিস্ট্রেশন আর পলিটিক্স। না, সেটা যদি খুব নির্দিষ্টভাবে এই প্রশ্নটা করা হয়, অনেক বাচ্চা ছেলে মেয়ে এখন অনেক গ্রাম থেকে দেখছে, যাদেরও হয়তো আপনার মতন একটা কৌতূহল হচ্ছে, যাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় না হলেও অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে, আরএসএস কি মুসলিম বিদ্বেষী? একেবারেই নয়। ভারতবর্ষে থাকা প্রত্যেকটি মানুষ যারা ভারতবর্ষকে নিজের মাতৃভূমি জন্মভূমি বলে মনে করেন, আমরা মনে করি যে আজকের স্বয়ংসেবক, আমার মতো আজকের স্বয়ংসেবক আছেন, বাকি যারা ভারতবর্ষী তারা আগামী দিনের স্বয়ংসেবক, তারা সকলেই বুঝতে পারবেন যে ভারতবর্ষকে জন্মভূমি মাতৃভূমি বলে মনে করেন। কিন্তু মুসলিম কেউ আরএসএস এর সদস্য হতে পারে? প্রচুর, অনেক আছে। এবং তারা আমাদের যে সংঘ শিক্ষা বর্গ, যে 21 দিন সব কিছু বাদ দিয়ে ওখানে থেকে রেসিডেন্সিয়াল ক্যাম্প সেরকম করেছেন, এরকম অনেক মুসলমান ধর্মাবলম্বী আছেন। হ্যাঁ, প্রচুর আছেন। মানে এরকম নেই যে মুসলমান ধর্ম, মানে আপনারা মুসলিম বিদ্বেষী এই ব্যাপারটা নয়, প্রশ্নই নেই। মুসলিম বিদ্বেষী, এই ধরুন বামপন্থীদের কথা যদি বলেন, তাহলে এই 34 বছরের শাসনের পরে সাচার কমিটির রিপোর্টে কি দেখা গেছিল?
যে পশ্চিম বাংলাতে মুসলমান সমাজের আর্থসামাজিক অবস্থা ভারতবর্ষের মধ্যে একেবারে তলানির দিকে, তাহলে তারা কি মুসলমানদের সপক্ষে ছিলেন? আজকে ভোট পেয়ে এসছেন, তৃণমূল তো ভোট পাচ্ছে। ভোট পাওয়াটা আর মুসলমানদেরকে ভালো করা, মুসলমানের যদি ওই খারিজি মাদ্রাসার মতো, শিমুলিয়ার মতো মাদ্রাসার আমি কিছু না দেখে, যেমন এই সরকার 10,000 মাদ্রাসার অনুমতি দিয়েছিলেন যেখানে শিমুলিয়ার মতো ঘটনা ঘটতো, তা মুসলমান সমাজ কি চান যে তাদের সন্তান সন্ততিরা টেরোরিস্ট হবেন? তা মুসলমান সম্প্রদায়ের মানুষ আপনাদের বা বিজেপিকে এত ভয় পায় কেন? তার কারণ যে ন্যারেটিভ তৈরি করা হয়, যে কথা বলা হয়, কিছু মানুষ, সকলে ভয় নিশ্চয়ই পান না, এরকম প্রচুর মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন যাদের সঙ্গে কথা বলার সময় আপনিও বুঝতে পারবেন, আমরাও বুঝতে পারি, তারা সঠিক তথ্যটা বোঝেন যে মুসলমান সম্প্রদায়কে একটা সমাজ বিরোধী, মুসলমান সম্প্রদায়কে বামফ্রন্ট কী করেছে, তাদের মস্তান হিসেবে তৈরি করেছে। সেই মস্তানদেরকেই, যেমন একটু আগে সন্দেশখালির কথা হচ্ছিল, যে সেখানে বামফ্রন্টে তৈরি করা যারা মস্তান তারাই তারপরে তৃণমূলে গেছেন। তো সেই মানুষগুলোকে অন্ধকারের জগতে রাখাটা কি সেই সম্প্রদায়ের উন্নতি করা? আমার কাছে একটা ডেটাবেস আছে, আমি পিসিআরকে বলবো সেই গ্রাফিক্সটা এই মুহূর্তে চালাতেও, মানে এটা আমি বারবার দেখিয়েছি। এবং আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয়ের কথাটা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বলছেন, পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনে না, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই সমস্ত কিছু বোগাস ইস্যু। মূল মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয়টা পাচ্ছেন জিষ্ণুদা, তা হলো 5% ভোটের এদিক ওদিকে। তৃণমূল 45.76% ভোট, এই ভোটটা তৃণমূল কংগ্রেসের কাছে ছিল, আর বিজেপির কাছে 38.73% ভোট। এবার 5% ভোটের এদিক ওদিক যদি হয়ে যায়, তৃণমূল পাবে, তৃণমূলের থেকে 5% হিন্দু ভোট, সেকুলার ভোট যদি কমে যায় 40.76% হয়ে যাবে, আর বিজেপি একেবারে 44% ভোট প্রায় চলে যাবে, 43.73% ভোট। এবং এটা ক্লিয়ার। এই 5% ভোটের যে অঙ্কটা, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সেকুলারপন্থী বাঙালি ছিল জিষ্ণুদা, যারা হয়তো এবার হিন্দু বলে ভোট দেবে, এই একটা আশঙ্কা করা হচ্ছে। এটা কতটা ভয়ঙ্কর? দেখুন, ভোটের এই হিসেবটা আমি বলতেও পারবো না, আর দ্বিতীয় বিষয় হচ্ছে খুব বেশি আগ্রহীও নই। তার কারণ হচ্ছে ভোটটা একটা ভোটেই সব শেষ হয়ে যাবে না। আমার বাড়ির, আমার বাবা, আমার মা পূর্ব বাংলা থেকে পালিয়ে এখানে এসেছিলেন, তারপরেও যারা পূর্ব বাংলায় থেকে গেছিলেন, মানে নেহেরু লিয়াকত চুক্তির পরে যখন ঠিক হয়েছিল সব দেশে সংখ্যালঘুদের রক্ষা করা হবে, সেখানে 24% থেকে আজকে 8% হয়েছে হিন্দুরা। পশ্চিমবাংলাতেও হিন্দুরা থাকতে পারবেন না। থাকতে পারবেন না, এত বড় কথা বলছেন আপনি? থাকতে পারবেন না যদি যারা ধরুন কালীঘাটে রাজপ্রাসাদ বানিয়েছেন, সেই রাজপ্রাসাদ ছেড়ে তাদেরকে চলে যেতে হবে। পূর্ব বাংলাতেও তাই হয়েছিল। পূর্ব বাংলাতেও কিছু মানুষ মনে করেছিলেন যে ওখানে থাকতে পারবেন, তাদের অনেক রকম বিভেদের ভাবনা করা হয়েছিল। বামপন্থীরা তো যোগেন মণ্ডলের কথা বলেন। যোগেন মণ্ডল থাকতে পেরেছিলেন কি? যোগেন মণ্ডল এক রাত্রে এক বস্ত্রে করাচি থেকে পালিয়ে এখানে বাগনানে এসে চলে এসে। অনেকে হয়তো যোগেন মণ্ডল চেনেন না, যদি একটু যোগেন মণ্ডলের কনটেক্সটটাও দিয়ে দেন, মানে আরেকবার। উনি পাকিস্তানের পক্ষে ছিলেন। উনি মনে করেছিলেন যে তথাকথিত অন্তজোড়া পাকিস্তানের মুসলিম লীগের সঙ্গে থেকে থাকতে পারবেন। পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী ছিলেন। তারপরে যোগেন মণ্ডল শিক্ষিত মানুষ ছিলেন, তার মতো মানুষ বুঝতে পারেননি, ভুল বুঝেছিলেন। তার যে পদত্যাগপত্র, বহু দীর্ঘ একটি পদত্যাগপত্র, তাতে দেখিয়েছেন যে কেন, কিভাবে এই মৌলবাদী, জিহাদি মৌলবাদীর সঙ্গে অন্তজ হিন্দুরাও থাকতে পারে না। তার জন্য আজকে যারা রাজপ্রাসাদ বানাচ্ছেন তারাও থাকতে পারবেন না যদি না এখানে হিন্দুরা সংখ্যাগুরু থাকে। হিন্দুরা তো সংখ্যাগুরু এখনো রয়েছে এখানে, মানে হিন্দু তো মেজরিটি, 30% মুসলিম পপুলেশন। মমতা ব্যানার্জি বলেছেন এই মুসলিম পপুলেশন দিয়ে আমি কি এদেরকে আমি সব মেরে দেবো। তাদের দলেরই একজন বলেছেন যে আর খুব বেশি দিন নয় হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবেন। এবং সব কিছু দেখলে এটা বোঝা যায়, যেভাবে ল্যান্ড জেহাদ হচ্ছে, যেভাবে বিভিন্ন জায়গায় হিন্দুদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা জায়গায় এক একটা। ল্যান্ড জিহাদের ব্যাপারটা কি, মানে এটা যদি এরকম মানে ধরুন পরিকল্পিতভাবে বাইরে থেকে হয় না আপনাদের ন্যারেটিভ, এটা সত্যি করে বলুন। আমি তো অনুরোধ করব যে ডায়মন্ড হারবারে, যেখানে ধরুন গতবারের নির্বাচনের পরে 6 জন মানুষ, সারা ভারতবর্ষের যে ইতিহাসে বিগত 20 বছর 30 বছরের মধ্যে একটা
পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে শুধুমাত্র রাজনৈতিক কারণে 6 জন মানুষের মৃত্যু হয়েছে, এরকম অন্য কোনো ভারতবর্ষের অন্য কোনো জায়গা দেখান। কিন্তু ল্যান্ড জিহাদটা ডায়মন্ড হারবারে, এবারে ডায়মন্ড হারবারের এক একটা জায়গাতে বিস্তীর্ণ জায়গা জুড়ে এক একজন মানুষ, মানে সে টাকাই বা কোথা থেকে পাচ্ছে, সেই টাকা দিয়ে এতটা জমি কেন কিনছে, অদ্ভুত বিষয়। যে জায়গাগুলো হিন্দুদের জমি ছিল সেই জায়গাগুলো তারা বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। এবার ধরুন একটা জায়গার মধ্যে একজন মাত্র হিন্দু আছে, তাকে অত্যাচার করে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। একেবারে ধরুন উত্তর 24 পরগনার বাগদা থেকে শুরু করে একেবারে দক্ষিণ 24 পরগনার গোসাবা পর্যন্ত 11টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তার মধ্যে 8টা রিজার্ভ, একটা শিডিউল ট্রাইবদের জন্য, আর বাকি 7টা শিডিউল কাস্টের। আপনি যদি ওই বাগদা থেকে একেবারে ওই বাসন্তী ট্র্যাং রোড দিয়ে ইয়ে পর্যন্ত আসেন, সোনাখালি পর্যন্ত আসেন, তারপরে আইফেড পয়েন্ট পর্যন্ত যান, আপনি দুধারে এই হিন্দু তপশিলি মানুষদের দেখতে পাবেন না। কিন্তু আজ থেকে 30 বছর আগে আপনার সাংবাদিক কোনো দাদা বা কেউ থাকলে জিজ্ঞেস করবেন, তখন দেখা যেত সেখানে হিন্দু ছিল। এই যে হিন্দুরা বর্ডারের জায়গা থেকে তাদের কেউ ভয় দেখিয়ে বা অন্য কোনোভাবে সরিয়ে দিচ্ছে, সেটা তো বাস্তব। আপনি বলছেন বর্ডার লাগোয়া কোনো গ্রামগুলোতে হিন্দুরা আর মেজরিটি নেই। আপনি দেখুন না, আমি যে জায়গাটা বললাম, কোনো একটা দিন আপনি সাংবাদিকদের নিয়ে, ফটোগ্রাফারকে নিয়ে বাগদা থেকে শুরু করে একেবারে দক্ষিণ 24 পরগনা সমুদ্র পর্যন্ত সেই জায়গাটা দুধারে দেখান। সেই জায়গাগুলোতে কেন রিজার্ভড হয়েছে? কারণ সেখানে হিন্দু তপশিলি জাতির মানুষদের সংখ্যা বেশি ছিল বলে। তো সেই জায়গাগুলোতে আজকে দুটো ধারে দেখবেন সেখানে হিন্দু তপশিলি জাতির মানুষ নেই। হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী রিপাবলিক বাংলাকে ঝাড়খণ্ডের নির্বাচনের সময় একটা কথা বলেছিলেন, খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন জিষ্ণুদা। বলেছিলেন যে তুমি জানো এমন অবস্থা হয়েছে যারা ট্রাইবাল ক্যান্ডিডেট, মানে ট্রাইবাল যারা লিডার বিজেপির, তারা আমাকে এসে বলছে যে আমাকে টিকিট দেবেন না, কারণ আমি এখানে জিততে পারবো না, ওখানে মুসলিম ভোট এত বেশি হয়ে গেছে এবং মুসলিমরা আমাদেরকে ভোট দেবে না। মানে এটা কি সত্যিই বাস্তব? তার মানে এটা একটা আপনারা ফেস করছেন? শুধু মুসলিম বলেই নয়, দেখুন এই মুসলিম কথাটার মধ্যেও ছোট বলা, কারণ তার বেশিরভাগ অংশ যারা ওখান থেকে এখানে অনুপ্রবেশ করছে তারা কিন্তু শাকিল আহমেদের মতো মেটেরিয়াল। ওই যে খাগড়াগড়ের বিস্ফোরণের সময় হয়েছিল না, নদিয়াতে শাকিল আহমেদ এলো, বামফ্রন্টের সহযোগিতায় সে ভোটার কার্ড করলো, করার পরে সে স্লিপার সেল তৈরি করলো, তারপরে শিমুলিয়া মাদ্রাসার মতো এরকম খারিজি মাদ্রাসা থেকে সেখান থেকে মেয়েদেরকে সংগ্রহ করলো, তারপর এক একটা স্লিপার সেলে আইইডি ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস বানানোর জন্য কারখানা তৈরি করলো। এই মডেলই এখানে আছে এবং এই মডেলগুলো সামান্য রাজনৈতিক কারণে, ধরুন কেউ কোনো মস্তান বলল যে এই দুটো জিপি আমি দেখে দেবো, সেই রাজনৈতিক মদত সে পেল, পুলিশ তাকে বলা হলো যে এর এগেনস্টে কিছু করা হবে না। আপনারা দেখেছেন যে শাহজাহানকে নেওয়ার সময় প্রশাসনের ভূমিকা। তাই জন্য এটা দেখে মানুষ আজকেও যদি নিজের চোখ খুলে না দেখেন আর সরল কথা স্পষ্টভাবে না বলেন, তাহলে আগামী দিনে বাঙালি হিন্দু পশ্চিমবাংলা থেকেও বাংলাদেশের মতো নিশ্চিহ্ন হয়ে যাবে। আমাকে যিশুদা একটা কথা বলুন, আরএসএসের এখানে বৃদ্ধিটা হচ্ছে কেন? আমি পিসিআরকে বলবো নির্দিষ্টভাবে বঙ্গে আরএসএসের যে বিস্তার বা সংঘের বিস্তার, এটা নিয়ে আমি আগেও আমাদের যে রিপোর্ট আমরা পাচ্ছি সেটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দিতে চাই। 1925 থেকে 2011 530টা মতন শাখা ছিল বলে অনুমান করা যায়। 2011 থেকে 2025 2500-র বেশি শাখা। 2026-এ সেটা 700 নতুন শাখা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে বলে আমাদের সূত্রের খবর। আবারও বলছি, রিপাবলিকের সূত্রের খবর। 21-এর তুলনায় কর্মী সংখ্যা, শাখায় কর্মী সংখ্যা প্রায় 40% বেড়েছে এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গে আরএসএসের বিস্তার চোখে পড়ার মতন। যে শুধু আমি ফিগার্সে নাম্বার ক্রাঞ্চিংয়ে আপনার কাছে যাব না, কিন্তু আমি মানে জানতে চাই কিছু কি এমন মানে প্যারাডিম শিফট যাকে বলে, একটা বড় সড়ো কোনো পরিবর্তন হচ্ছে যার ফলে আরএসএস এর প্রতি আগ্রহ বাড়ছে? অনেক ছাত্রছাত্রী তারা, আমি আগে দেখতাম ছাত্র আন্দোলনে যারা আরএসএস এর নাম শুনলে অচ্ছুত মনে করতো। মানে এটা আমাদের প্রজন্মকে শেখানো হয়েছে, আরএসএস অচ্ছুত, নাথুরাম গোডসে অচ্ছুত, সাভারকার অচ্ছুত শেখানো হয়েছে। আরএসএস এর ফাউন্ডেশনটাই বাংলা। আপনি যদি আরএসএস এর হেডকোয়ার্টার্সে যান, মানে
এখন তো দুটো নাগপুরে দুটো আছে, যেটা পুরনো যেটা মহালে, সেখানে দেখলে ওর যে আর্কাইভ, সেই ঘরের বেশিরভাগ অংশটাই বাংলা। তাই আপনি যাবেন কখনো মহালে যাবো। যে মানে সংগ্রহশালা, সেখানে গিয়ে দেখলে তার বেশিরভাগ অংশটাই বাংলা। কারণ স্বামী বিবেকানন্দের বাণী এবং স্বামী বিবেকানন্দের যে ভাবনা, সেই ভাবনাকে বাস্তবায়িত করাটাই আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মূল উদ্দেশ্য। যে আমি কিন্তু হেরে, মানে এই ন্যারেটিভের যুদ্ধে নেহেরু বা কংগ্রেসের কাছে আপনারা হেরে গেলেন কেন তাহলে? না না, মানে অনুশীলন সমিতির সাথে তো আমি শুনেছি আপনাদেরও যোগ আছে। হ্যাঁ, অনুশীলন সমিতির, ইনফ্যাক্ট আরএসএস এর যে প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার, তাকে কলকাতাতে পাঠিয়েছিলেন, উনি জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তখন সেখানকার ডক্টর মুঞ্জেরাত কলকাতায় পাঠিয়েছিলেন। তার কারণ ছিল কলকাতা ছিল তখন এই সশস্ত্র সংগ্রামের প্রাণকেন্দ্র। ত্বাং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী কমলা কমল দলবিহারিণী বাণী বিদ্যাদায়িনী নমামি ত্বাং। এটা তো ভারতবর্ষকে বর্ণনা করার জন্য মা দুর্গার সঙ্গে করা। বন্দে মাতরম মন্ত্রকে শ্রী অরবিন্দ জাতীয় মন্ত্র হিসেবে নিলেন। শুধু হিন্দু বা মুসলমান বলে নয়, কাজী নজরুল ইসলামের যে কারণের জন্য তার ধূমকেতু পত্রিকা বন্ধ হলো 1929 সালে। ধূমকেতুতে দুর্গাপুজোর আগে আনন্দময়ীর আগমনে ছাপা হলো, আর কতদিন থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে ওই জয় করেছে অত্যাচারীর শক্তি চারাল, দেব শিশুদের মারছে চাবুক দিচ্ছে ফাঁসি দ্বীপান্তরে। তা ভারতবর্ষকে দুর্গার সঙ্গে তুলনা করার জন্যে কাজী নজরুল ইসলামের কোনো অসুবিধা হয়নি। এটা তো হিন্দুদের দেশ। তিনটে জিনিস আমাকে কমেন্ট করছে যারা দর্শকরা রয়েছেন, তিনটে জিনিস যদি আপনি আপনার ভার্সনটা ক্ল্যারিফাই করেন, এটা দর্শকদের ডিমান্ডে আমি বলছি। সেই প্রাচীন প্রশ্ন, যে প্রশ্নের আশা করি আপনার কাছে উত্তর আছে, সাভারকারকে মুচলেকা দিতে হয়েছিল, বামপন্থীদের কোনোদিন মুচলেকা দিতে হয়নি, চোখে চোখ রেখে তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। জানেন না, এটা যদি একটু ক্লিয়ার করেন। শ্রীপাদ অমৃত ডাঙ্গে যে ভাষায় সাভারকার মুচলেখা লিখেছিলেন, শ্রীপাদ অমৃত ডাঙ্গে, মানে সিপিআই সিপিএম দুটোতেই ছিলেন। তারপরে শ্রীপাদ অমৃত ডাঙ্গে, আমি কিন্তু আবারও বলছি, আমি মনে করি না শ্রীপাদ অমৃত ডাঙ্গেকে তার জন্য অশ্রদ্ধা করা উচিত। পরাধীন ভারতবর্ষে শ্রীপাদ অমৃত ডাঙ্গে কানপুর কনস্পিরেসির সময় খুব সামান্য, মানে সাভারকার তো 11 বছর 12 বছর ছিলেন আন্দামানের সেলুলার জেলে। কখনো আন্দামানের সাভারকারের সেলের ভেতর ঢুকে 11 মিনিট থেকে দেখবেন। 11 মিনিট যদি বাইরের থেকে হ্যাজবোল্ট কেউ টেনে দেয়, তাহলে এই 11 মিনিট ভেতরে থেকে দেখবেন কি অবস্থার মধ্যে। পাগল হয়ে গেছিলেন উল্লাসকর দত্ত। শ্রীপাদ অমৃত ডাঙ্গেই একই ভাষায় ইওর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট এই লিখে মুচলেখা দিয়েছিলেন। কিন্তু আমি বলছি শ্রীপাদ অমৃত ডাঙ্গের প্রতি কিন্তু আমার অশ্রদ্ধা নেই। যারা সাভারকারকে অশ্রদ্ধা করছেন তারা ঠিকঠাক করে ইতিহাস বোঝাচ্ছেন না, কারণ এটা তাদের স্ট্র্যাটেজি ছিল। শ্রীপাদ অমৃত ডাঙ্গের মুচলেখা দিয়েছেন, তার জন্য আমি তাকে ছোট বলছি না। তিনি পরাধীন ভারতবর্ষের দেশের জন্য আন্দোলন করে জেলে গেছিলেন। তাদের স্ট্র্যাটেজি ছিল জেলের মধ্যে পচে মরার থেকে তারা মনে করেছিলেন শ্রীপাদ অমৃত ডাঙ্গে মুচলেখা দিয়ে বেরিয়ে আসার কথা। শ্রীপাদ অমৃত ডাঙ্গে অনেকে দিয়েছেন। এটা যারা করছেন তাদের একটা ক্ষুদ্র মানসিকতা। তারা ইতিহাস পড়ুন, আমি বলে গেলাম শ্রীপাদ অমৃত ডাঙ্গে দিয়েছেন কিনা দেখুন, এবং আমি এটাও বলে গেলাম মানে শ্রীপাদ অমৃত ডাঙ্গে, হ্যাঁ নিশ্চয়ই, কমিউনিস্ট শ্রীপাদ অমৃত ডাঙ্গে মানে ডাঙ্গে যেভাবে মুচলেখা দিয়েছিল সেভাবে ভাষায়, সে ভাষাতেই সাভারকার ইওর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। মানে এটা পেছনে সাইকোলজিটা কি? মানে ওনারা বেরিয়ে এসে আবার নতুন করে শুরু করছে। সাভারকার কি তারপরে বেরিয়ে আসার পরে দেশের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? সাভারকার বেরিয়ে আসার পরে পতিতপাবন মন্দির তৈরি করেছিলেন সমাজ থেকে এই অস্পৃশ্যতাকে দূর করার জন্য। সাভারকার তারপরেও ব্রিটিশদের স্ক্যানারের মধ্যে ছিলেন তার স্বাধীনতা সংগ্রামে তার কন্ট্রিবিউশনের জন্য। আরেকটা জিনিসেও ওরা অনেকে জানেন না, সাভারকার কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য ছিলেন না। আচ্ছা। এবং সাভারকারের দল হিন্দু মহাসভা সংঘেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এক ছিল না। অনেক ক্ষেত্রে সাভারকার হিন্দু মহাসভার সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতানৈক্যও ছিল।
ভারত ছাড়ো আন্দোলনের সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে স্বয়ংসেবকেরা ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিল, প্রাণও গেছিল চিমুরে। তাই অনেকের এটা অতি সরলীকরণ, আসলে আমি তোমাকে বিরোধী মনে করছি তার জন্য একসঙ্গে যোগ করে দেওয়ার জন্য। আরেকটা জিনিস আমি নিজে সেলুলার জেলে গিয়ে দেখেছি, সেলুলার জেলে মানে আমার পরিবার সূত্রে মোহিত মৈত্র আমার সম্পর্কে দাদু হন, তার মূর্তি যেভাবে আছে, তাদের যে লড়াই, তার পাশাপাশি আরেকটা আমার খুব হন্টিং লেগেছে, একটা সাইকোলজিক্যাল গেম সাভারকারের সাথে ব্রিটিশরা খেলেছিল। একদম সেলটার সামনে ফাঁসি দেওয়া হতো একদম, এবং ফাঁসি দেওয়ার পরে তাকে প্রতিদিন মানে সে কারণে হয়তো ওই বুলবুল পাখির সাথে সাভারকারের গল্প, মানে মুক্তির স্বাদ কতটা, মানে না সাভারকারের দেখুন আমি আবারও বলছি, সাভারকার 11 বছর ছিলেন, 11 বছর ওই সেলুলার জেলে, ওই সেলুলার জেলে ছিলেন। উল্লাসকর দত্ত বলেছিলেন, বাড়িতে চিঠি পাঠিয়েছিলেন যে আমার বাড়িতে, জমিদার বাড়িতে। গান্ধী বা নেহরু কখনো সেলুলার জেল বা ওরকম কষ্টের জেলে ছিলেন? দেখুন আজকের এর উদ্দেশ্য গান্ধীকে ছোট করা বা গান্ধীর বিষয়ে বলার জন্য নয়, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। কিন্তু সাভারকারের যে আত্মত্যাগ, সাভারকারকে ধরুন কার্ল মার্কসের নাতি, তিনি সাভারকারের হয়ে ইউরোপে হ্যাঁ করেছিলেন। সাভারকারের সেই সময়ে বীরেন্দ্র চট্ট, তিনি যখন তখনকার কেজিবি বিপ্লবী বীরেন্দ্র চট্ট, যাকে স্ট্যালিন খুন করেছিলেন, স্ট্যালিন খুন করেছিলেন, হ্যাঁ বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে রাশিয়াতে খুন হয়েছিলেন, হত্যা করা হয়েছিল, কিন্তু তিনি কমিউনিজমকে ভালোবেসেই রাশিয়ায় গেছিলেন। তাকে যখন গোয়েন্দা সংস্থা জিজ্ঞেস করছে তখন তিনি প্রথম লাইনটা লিখেছিলেন, আমি বিপ্লবী সাভারকারের সঙ্গে কাজ করেছি। তার জন্য এটা বামপন্থী হন বা অন্য ভাবনায় হন, সাভারকারের মতো এত বড় বিপ্লবী, সারা পৃথিবীর ইতিহাসের বিপ্লবীদের একটা উল্লেখযোগ্য উদাহরণ, তাকে ছোট করাটা একটা নিচু মানসিকতার পরিচয়। আমি যেমন বারবার করে নাথুরাম গোডসে নিয়ে বললে কিন্তু আপনার অস্বস্তি হবে। আপনি নাথুরাম গোডসেকে নিয়েও তো একটা শ্রেণী আছে যারা বলে নাথুরাম গোডসেকে আপনারা মহিমান্বিত করেন। না, করি না। মহাত্মা গান্ধী দেশের স্বাধীনতা সংগ্রামের পরে, মানে স্বাধীনতা সংগ্রামের পরে যাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, গান্ধীজির। আপনি গান্ধীজির ভারত সরকারের, মানে বিজেপি সরকারের না, তার আগের সরকারের প্রকাশিত কালেক্টেড ওয়ার্কস গান্ধীজির দেখুন, যে গান্ধী 1948 সালে ভাঙ্গি কলোনি, এটাও একটা বিশেষ সিগনিফিকেন্স আছে, যে সেখানে আরএসএসের 500 জন স্বয়ংসেবকের একটা স্বয়ংসেবক একত্রীকরণে গান্ধীজি ভাষণ দিয়েছিলেন। ওটা রেকর্ডেড, আপনি যে কেউ দেখুন না কালেক্টেড ওয়ার্কসে, আমার এক্স্যাক্ট ভলিউম মনে নেই, 31-এ হবে। তাতে উনি বলছেন যে আরএসএস এমন একটা সংগঠন যাদের মধ্যে জাতপাত নেই, তার ঊর্ধ্বে উঠতে পেরেছে। এবং আমি ডক্টর হেডগেওয়ার তখন বেঁচে ছিলেন, গান্ধীজি তখন বলছেন 48 সালে, তখন আমি গিয়ে দেখেছিলাম, তার সঙ্গে আমার কথা হয়েছিল, তাদের কয়েকটি বিষয় আমার প্রচণ্ড ভালো লেগেছে। তাই গান্ধীজির সঙ্গে দেশ স্বাধীন হওয়ার পরে আরএসএসের এরকম একটা সম্পর্ক ছিল, সেটাও আবার একটু আগে যেমন বললেন যে ন্যারেটিভ, মানে ভুল বোঝানোর একটা চক্র, সেটা ভুল বোঝানোর চক্র। নাথুরাম গোডসে তার মানে সে কি সন্ত্রাসবাদী না সে বিপ্লবী, এই ন্যারেটিভটা সেই সময়ে অনেকের মনের মধ্যে রাগ হয়েছে, ক্ষোভ হয়েছে, চোখের সামনে এরকম ঘটনা দেখেছে যে পূর্ববঙ্গের সেই সময়কার ইতিহাস যদি দেখেন, যে হিন্দুদের উপরে কি নিদারুণ অত্যাচার হয়েছে, সেই সময় অনেকে আশা করেছিলেন যে আব্রাহাম লিঙ্কনের মতো একজন টাওয়ারিং পার্সোনালিটি বলবেন, আই ডোন্ট বিলিভ ইন টু নেশনস। কারণ আমেরিকার সিভিল ওয়ার যদি দেখেন আর ভারতের দেশভাগ যদি দেখেন, তাহলে 4 বছরের মধ্যে সেই সময় ফুল অ্যান্ড ফাইনাল সলিউশন হয়েছে। কারণ লিঙ্কন বলেছিলেন, আমি বিশ্বাসই করি না যে দুটো রাষ্ট্র আছে, এটা আমি বিশ্বাসই করি না। তাতে কি হয়েছে, 4 বছরে শেষ হয়ে গেছে। কতজন মানুষ মারা গেছেন? খুব বেশি হলে 4 লক্ষ মানুষ। আজকে পর্যন্ত ভারতবর্ষ বিভাজিত হয়েছে, এখনো পর্যন্ত 20 লক্ষের বেশি মানুষ এই বিভাজনে মারা গেছেন। তার মানে মানুষ কম মারা যায়নি, এবং এখনো পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। বাংলাদেশে হিন্দুদের গতকালকেও যে হিন্দু নির্যাতিত হয়েছে,
গতকালকেও যে হিন্দু মহিলা ধর্ষিতা হয়েছেন সেটা তো এই দেশ ভাগের ফলশ্রুতি। তাই নর্থ আমেরিকাতে যে ফুল অ্যান্ড ফাইনাল সমস্যার সমাধান হয়ে গেল 4 বছরে, ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। সাদার্ন স্টেটগুলো বলেছিল যে তোমরা তোমাদের মতো থাকো, আমরা স্লেভ স্টেট থাকবো। তখন লিঙ্কন বলেছিলেন আমি বিশ্বাস করি না। তাই মানুষের মধ্যে সেই সময় একটা হতাশা ছিল, অনেক রকমের ভাবনা ছিল, কিন্তু এই হঠকারিতা, এই ভাবনা এবং মহাত্মা গান্ধীর মতো এরকম একজন স্বাধীনতা সংগ্রামী মানুষকে, এরকম একজন মহাপুরুষের এটা হত্যাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যেদিনকে ঘটনা ঘটেছে সেদিনই তখনকার যিনি সরসংঘ চালক ছিলেন গুরুজি গোলওয়ালকার নিন্দা করেছেন, বলেছেন এটা অত্যন্ত দুঃখের। মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা সেদিনও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছিল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শের প্রতি মহাত্মা গান্ধীর শ্রদ্ধা ছিল, যেটা আমি বললাম ভাঙ্গি কলোনির তার যে বক্তৃতা, সেটা যে কেউ দেখতে পারেন। এবং আজকেও এই গান্ধীজির শতাব্দী এই পরে এখনকার যিনি সরসংঘ চালক তার যে বক্তব্য সেই দিনকে বহু কাগজে কলকাতাতেও বাংলা ভাষায় প্রকাশিত হয়েছিল। তাই মহাত্মা গান্ধী সম্পর্কে আমাদের শ্রদ্ধা মোহনজির সেই সময়ের এই কদিন আগেকার বক্তব্যের মধ্যেই স্পষ্ট। কিন্তু তার পাশাপাশি আরেকটা প্রশ্ন, যে প্রশ্নটা মানে খুব নির্দিষ্টভাবে একদম আরেকটা দর্শক যে প্রশ্নটা করে রেখেছে, আমি আপনাকে ইন্টারাপ্ট করছিলাম না বলে, খুব নির্দিষ্টভাবে যে কমেন্ট আসছে তা হলো আপনি এত কথা বলছেন কিন্তু স্বাধীনতা সংগ্রামে তো আরএসএস এর কোনো ভূমিকাই ছিল না। এটা একদম মিথ্যে কথা। আরএসএস এর ভূমিকা ছিল, অবশ্যই ছিল। স্বাধীনতা সংগ্রামে এই যে আমাদের প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার, তিনি আমাদের 1925 সালে সংঘ প্রতিষ্ঠার আগে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে জেলে গেছিলেন। এটা শেষ নয়। এটা বলতে গিয়ে অনেকে এরকম তৈরি করে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠার পরে হয়নি আর যাননি, একদম মিথ্যে কথা। এই যখন লবণ সত্যাগ্রহ হয়, যেখানে যেখানে সমুদ্র তীর নেই সেখানে জঙ্গল সত্যাগ্রহ হয়েছিল। জঙ্গল সত্যাগ্রহে অংশ নেওয়ার জন্য তিনি তার সরসংঘ চালকের এই পথ ছেড়ে দিয়ে অন্য একজনকে দায়িত্ব দিয়ে তিনি আবার সত্যাগ্রহে অংশ নিয়েছিলেন এবং জেলে গেছিলেন। তখন রাজনৈতিক কাজগুলো করার জন্যে কংগ্রেস একটা বৃহত্তর প্ল্যাটফর্ম ছিল। তাই তখন যারা অংশগ্রহণ, এই যেমন একটু আগে বললাম ভারত ছাড়ো আন্দোলনে চিমুরে আমাদের স্বয়ংসেবকের প্রাণ গেছে, সেখানকার সে শাখার মুখ্য শিক্ষক ছিল। তাই প্রত্যেকটা ক্ষেত্রেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে তখনকার ব্রিটিশ পুলিশের যদি আপনি গোয়েন্দা রিপোর্ট দেখেন, যে স্বাধীনতার আগের 5 বছরে সংঘ শিক্ষা বর্গে যা বলছেন, সেখানকার গোয়েন্দা রিপোর্ট কি আসছে, যে শ্রী গুরুজি গোলওয়ালকার তিনি যে কথা বলছেন যে দেশের স্বাধীনতাই আজকে আমাদের সবচেয়ে প্রথম দরকার, স্বাধীনতা সংগ্রামের সক্রিয় অংশগ্রহণ আমাদের করা উচিত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সেই সময়ে একেবারে প্রাথমিক অবস্থা, সেই সময়ে যে উদ্দেশ্যে রাষ্ট্রীয় এটাও তো বলা হয় যে আরএসএস ব্রিটিশদের প্রতি সফট ছিল। একেবারেই নয়। আমি যে বললাম না, এটা নিয়ে প্রচুর ক্লাসিফাইড ফাইল এখন বেরিয়ে গেছে, পাবলিক ডোমেনে আছে, আপনি চাইলে আমি দিতেও পারি, যে সেই সময়কার ব্রিটিশ গোয়েন্দা পুলিশের রিপোর্ট কি, যে শ্রী গুরুজি, আমরা যাকে পূজনীয় সদাশিব গোলওয়ালকার, তিনি দ্বিতীয় সরসংঘ চালক, তিনি কি বলছেন স্বয়ংসেবকদের উদ্দেশ্যে, তা ব্রিটিশ স্ক্যানারে কি আছে, তারা বলছেন যে স্বাধীনতা সংগ্রামীদের থেকেও বেশি উগ্র তার ভাষণ দেশের জন্য, দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য। এগুলো কিছু কায়েমি স্বার্থের লোক ভুল ন্যারেটিভ তৈরি করেছেন। আমি নির্দিষ্টভাবে একটা জায়গা, যে জায়গাটা আমার বারবার মনে হচ্ছে আরএসএস বাংলা বা বাঙালির ক্ষেত্রে আপনি বলছেন অচ্যুত নয়, কিন্তু এবং 1930-এ যখন প্রথমবার সম্পূর্ণ পূর্ণ স্বরাজের দাবি এলো, মানে 29-এর রেবা নদীর তীরে যখন এলো, তখন প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা শাখাতে যাতে তখনকার দিনের যে কংগ্রেসের পতাকা ছিল সেটা তুলে
26শে জানুয়ারির দিন এটা পালন করা হবে সেই নির্দেশ দেওয়া হয়েছিল। তাই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ওতপ্রোত সংগ্রহ। কিন্তু তারপরেও বাংলাতে আপনাদের এই 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 যে ডমিনেন্সটা, এটা কেন বৃদ্ধি পেল না? বাঙালির মন জয় করতে পারেনি আরএসএস? বাঙালির মন জয় করতে যদি না পারে, তাহলে স্বাধীন হওয়ার পরে প্রথম যে বিরোধী দলনেতা কে ছিলেন? শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন। তারপর শ্যামাপ্রসাদ মুখার্জির পরে দেখুন, এটা একটা খুব নিষ্ঠুর পরিকল্পনা, এটাও জানা উচিত। শ্যামাপ্রসাদ মুখার্জি যেদিন মারা গেলেন, সেদিনকে সারা বাংলা থেকে লোক কলকাতায় এসেছিলেন তার মরদেহ যখন নিয়ে আসা হয়। তাকে তো প্রকারান্তরে খুনই করা হয়েছে কাশ্মীরে। শ্যামাপ্রসাদ বাংলার ছেলে, কাশ্মীর যাতে ভারতের অবিচ্ছেদ্য অংশ থাকে, এতদিন পরে এক দেশ এক প্রধান এক নিশান হয়েছে। শ্যামাপ্রসাদ এই দাবিতেই তো গেছিলেন। তাই শ্যামাপ্রসাদকে যখন তার দেহ আসে, তখন ট্রাম লাইনে মানুষ শুয়ে থেকে যে পরের দিন সকালে শ্যামাপ্রসাদকে দেখতে যাবেন, কেমন চক্রান্ত করা হলো দেখুন। তখন কলকাতার যে ট্রাম কোম্পানি চালাতো, সেটা কিন্তু সরকার চালাতো না, একটা ব্রিটিশ কোম্পানি চালাতো, প্রাইভেট কোম্পানি। তারা 1 পয়সা ট্রামের ভাড়া বৃদ্ধি করেছে বলে 11টা ট্রামকে পুড়িয়ে দেওয়া হলো। শ্যামাপ্রসাদের শরীর যখন কলকাতায় এসছে তার পরের দিন 11টা ট্রামকে পুড়িয়ে দেওয়া হলো। পুড়িয়ে দেওয়ার পরে 4টি বামপন্থী দল তারা মিটিং করলো যে আগামী দিনে আমরা উগ্র জঙ্গি আন্দোলন করব, এবং পুলিশ গুলি চালনা করলো। তারপরে 31 তারিখ সব শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুদিনের পরের দিন হচ্ছে। এবং বাংলা বন্ধ দেখা হলো, তখনও পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জির শ্রাদ্ধ ক্রিয়া হয়নি। তাই মানুষের যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য ভিড়টাকে বন্ধ করার জন্য, আমি তো তথ্য দেখতে বলছি, আমি যেটা বলছি যে সেইটা সত্যিকারের তথ্য কিনা দেখুন। যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর যেদিন শরীর এসেছে তার কদিন পরে 11টা ট্রাম পোড়ানো হয়েছে। কেন পোড়ানো হয়েছে? 1 পয়সা ট্রামের ভাড়া বৃদ্ধি করার জন্য। ট্রাম কিন্তু সরকার চালাতো না, একটা প্রাইভেট কোম্পানি চালাতো, এবং তার মধ্যে 11টা ট্রাম পুড়িয়ে দেওয়া হলো। তারপর জঙ্গি আন্দোলন করা হলো, পুলিশ গুলি চালালো। পুলিশ গুলি চালাচ্ছে, আন্দোলন হচ্ছে, আস্তে আস্তে কিন্তু একটা পরিমণ্ডল তৈরি হচ্ছে। এবং যখন বাংলা বন্ধ ডাকা হলো, তখনও পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জির শ্রাদ্ধক্রিয়া হয়। এত কিছুর পরেও, মানে আমার একদম জবাব চাই বাংলার শেষের দিকে আমি চলে এসেছি, যেহেতু এত কিছুর পরেও মানে আমি বুঝতে পারছি আপনাদের সাথে নৃশংস একটা কর্নার করার চেষ্টা হয়েছে। আপনারা কি বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সফট? এটা জবাব চায় বাংলা। দেখুন, প্রথম কথা হচ্ছে আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো রাজনৈতিক দলের বিরোধী নয়। সুতরাং কোনো রাজনৈতিক দলের সিপিএমেরও বিরোধী নয় না, যতক্ষণ পর্যন্ত ভারতীয় গণতন্ত্রকে মানছে। যেমন এখন সিপিএম মাঝামাঝি বেড়ার ওপরে বসে আছে। কখনো সিপিএম ভারতীয় গণতন্ত্রের বিরোধী, যারা গণতন্ত্রকে যারা বিশ্বাস করেন না, তাদের সঙ্গেও একসঙ্গে ছবি তুলছেন, একসঙ্গে করছেন। গণতান্ত্রিক কাঠামোর ওপরে আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে। তাই গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই, গণতন্ত্রের বিকল্প অন্য কিছু নয়। তাই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে কটি রাজনৈতিক দল আছে, সে কটি রাজনৈতিক দলের প্রত্যেকের কারোর সঙ্গে আমাদের বিরোধিতা নেই। কিন্তু ক্ষুদ্র স্বার্থের জন্য যদি খাগড়াগড়ের মতো ঘটনা ঘটান, যদি ধুলাগড়ের মতো ঘটনা ঘটান, যদি সন্দেশখালির মতো মায়েদের উপরে এই অত্যাচারকে করার জন্যে আপনারা রাজনৈতিক স্বার্থকে দেখেন, তাহলে তার বিরোধিতা তো আমরা করব। তার জন্য আরএসএস মাঠে নামবে, অবশেষে হিন্দুদের বাঁচানোর জন্য আরএসএস মাঠে নামবে। বাঙালি হিন্দু কলকাতা এবং পশ্চিম বাংলাতে থাকবে। বাঙালি হিন্দু সারা ভারতবর্ষের যদি 61 জনের ফাঁসি হয়েছে, তার মধ্যে 42 জন বাঙালি হিন্দু, 61 জনের মধ্যে 42 জন বাঙালি হিন্দু। আমরা ভারতবর্ষকে স্বাধীন করেছি, আর আপনারা চাইবেন আমি বাঙালি হিন্দু নিশ্চিহ্ন হয়ে যাবে? আরএসএস চাইছেন? অবশ্যই। দেখুন না, এই বিগত দিনের যদি মমতা বন্দ্যোপাধ্যায়কেই তো আমি শুনেছি আরএসএস এর নেতা মা দুর্গার সাথে কম্পেয়ার করেছিলেন। আমরা তো সৈফুদ্দিন চৌধুরী যখন মারা যান, তার শ্রদ্ধার জন্য আমাদের প্রতিনিধি সভায় প্রস্তাব পাঠ করা হয়েছিল। বুদ্ধ বাচ্চাদের জন্য সম্ভবত, বুদ্ধবাবুর জন্য হয়েছে, সৈফুদ্দিন চৌধুরীর জন্য হয়েছিল, এবং তার বাড়িতে চিঠি পাঠানো হয়েছিল আমাদের সঙ্গী প্রস্তাব দিয়ে। তারা
গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধীদেরও গুরুত্ব আছে। আজকে আপনারা বলছেন না, এই স্টান্সটা আপনারা নিয়ে এত ভদ্রতা দেখিয়ে লাভটা কি? মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা আমরা বিশ্বাস বুদ্ধদেব করি, ভট্টাচার্য এদের এই যে সাথে বলে এই না যে ভদ্রতা দেখানো কি প্রয়োজন? মনের গভীর থেকে আমরা বিশ্বাস করি গণতন্ত্র। আপনাদের সমর্থকরাই হয়তো বলছেন যে এত মানে সৌজন্য ভদ্রতা কি রাষ্ট্রদ্রোহীদের সাথে করা উচিত? দেখুন, রাষ্ট্রদ্রোহী গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে আছেন তাকে রাষ্ট্রদ্রোহী বলা উচিত নয়। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও অনেকে নিজেদের কায়েমি স্বার্থের জন্য কখনো কখনো দেশ বিরোধীদের সঙ্গে হাত মেলান, সেটা দুর্ভাগ্যজনক এবং তার ভুল তারা পান। এই ধরুন যাদবপুরে কিংবা আইএসআইতে বা বিভিন্ন জায়গাতে যারা গণতান্ত্রিক ভারতবর্ষের বিপক্ষে, যারা প্রতিনিয়ত প্রাদেশিকতাকে উস্কানি দিচ্ছে, তাদেরকেও প্রশাসন অনেক সময় সহযোগিতা করছে। তাদের ফ্র্যাঙ্কেস্টাইন একসময় ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে তাদেরকেই আক্রমণ করছে। তাই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যারা আছেন আমরা শেষ পর্যন্ত বিরোধীদেরকেও সম্মান করব, যারা আছেন গণতান্ত্রিক ব্যবস্থায় শাসনভার গ্রহণ করেছেন তাদেরকেও করব। কিন্তু একটা ভোটের পরে তুমি 60-70 জন মানুষকে বিরোধী বলে খুন করতে পারো না। মানে 2021 সালের ঘটনার যে ঘটেছে সেইটা ভারতবর্ষের গণতন্ত্রের কলঙ্ক। যে 21 সালে ভোট হয়ে যাওয়ার পরে তারা বিরোধী দলে ভোট দিয়েছে, তার মানে বিরোধীদের গণতন্ত্রের মধ্যে বিরোধীদেরও সমান গুরুত্ব আছে। এই যে ধরুন 77টা সিট ভারতীয় জনতা পার্টি এখানে পেয়েছে, এবং এই 77টা সিট তৃণমূল কংগ্রেস কখনো পেয়েছিল বিরোধী দল হিসেবে? একদম। আমার একদম সময় শেষ, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। জিষ্ণু বসু, ডক্টর জিষ্ণু বসু আমাদের সঙ্গে ছিলেন। আরএসএস বাংলায় কি ভাবছে, আরএসএসকে নিয়ে যে ধরনের প্রশ্নগুলো সাধারণত হয় অন্য কোনো দিন আমরা সুযোগ পাই না, আজ মনে হলো যে এই শনিবার এই সুযোগটা নেওয়া উচিত, সদ্ব্যবহার করা উচিত এবং চোখে চোখ রেখে এই প্রশ্নগুলো করা উচিত। ছোট্ট বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।